চলছে 18 দলের সড়ক, নৌ ও রেলপথ অবরোধ। বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ, একজন নিহত। রেললাইন উপড়ে ফেলায় ঢাকা ও সিলেটের সঙ্গে চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ। ঢাকা মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন আগুনে পুড়ে যাওয়া কুমিল্লার সিএনজি অটোরিকশা চালক রুবেল মিয়া। তফসিল ঘোষণা করায় মন্ত্রীদের দলীয় কর্মসূচি থেকে বিরত থাকার তাগিদ জনপ্রশাসন বিশেষজ্ঞদের। এবং অবশেষে যুক্তরাষ্ট্রের সাথে টিকফা চুক্তি সই। মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ার আশাবাদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি মৌসুমী আহমেদ লোপা। দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে সারা দেশে চলছে 18 দলের রেল, নৌ ও রাজপথ অবরোধ। ভোর 6টা থেকে এই কর্মসূচি শুরু হলেও রাজধানীর পরিস্থিতি এখনো মোটামুটি স্বাভাবিক। ভোর থেকে অবরোধের সমর্থনে কোনো মিছিল কিংবা পিকেটিং এর খবর পাওয়া যায়নি। সংখ্যায় কম হলেও রাস্তায় বাস, মিনিবাস ও সিএনজি চালিত অটোরিকশা সহ বিভিন্ন যান চলাচল করছে। যে কোনো ধরনের নাশকতা নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনেও মোতায়েন করা হয়েছে অতিরিক্ত র্যাব ও পুলিশ। এ সময় সেখানে বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। এদিকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে রেল চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী সংখ্যা ছিল কম। এছাড়া রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডেও সকাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যেতে দেখা যায়নি। আর রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে গতকাল ছেড়ে আসা লঞ্চগুলো ঘাটে ভিড়লেও সকাল থেকে ঘাট ছেড়ে গেছে খুব অল্প সংখ্যক লঞ্চ। যাত্রীর সংখ্যাও ছিল অন্য দিনের তুলনায় কম। দর্শক, এই মুহূর্তে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় আছেন আমাদের রিপোর্টার ওমর ফারুক। অবরোধের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওমর, যাত্রাবাড়ি এলাকার কি অবস্থা দেখছেন? সকাল 6টা থেকে শুরু হয়ে 18 দলীয় জোটের টানা 48 ঘন্টার যে অবরোধ, সেই অবরোধের এরই মধ্যে 4 ঘন্টা পেরিয়ে গেছে। এই 4 ঘন্টার ভেতরে এখনো পর্যন্ত আমরা এই এলাকায় তেমন কোনো ধরনের বিরোধী জোটের বা অবরোধের যারা ডেকেছেন সমর্থনকারী তাদের কোনো ধরনের তৎপরতা আমরা লক্ষ্য করিনি। আপনি জানেন যে অবরোধে সাধারণত দেখা যায় যে বিভিন্ন স্পটে অবরোধকারীরা অবস্থান নেন এবং তাদের কর্মসূচি পালন করেন। আমি কিছুক্ষণ আগেই চিটাগং রোড, সায়দাবাদ, পোস্তগোলা এবং আরো আশপাশের এলাকা ঘুরে এসেছি। কোথাও আমরা এই ধরনের কর্মসূচি শুনিওনি, খবরও পাইনি বা আমাদের নজরেও আসেনি। আর যানবাহনের চলাচল আপনি দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যাত্রাবাড়ি চৌরাস্তায় এবং সাম্প্রতিক সময়ের বিভিন্ন হরতালের তুলনায় যানবাহন চলাচল বলা যায় অনেকটাই কম। আজকে বিশেষ করে যেটি লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে যে ভ্যান গাড়িতে করে যাত্রীরা, সাধারণ মানুষ যাতায়াত করছেন। রিক্সা চলাচলও মোটামুটি স্বাভাবিক। তবে সাম্প্রতিক সময়ের অন্যান্য হরতালে যেই সংখ্যক গাড়ি থাকে, গণপরিবহন থাকে, সেই সংখ্যক গাড়ি আর গণপরিবহন কিন্তু দেখা যাচ্ছে না। তবে সব ধরনের যানবাহনই কিন্তু চলছে। কেবল রাজধানীর ভেতর থেকে, রাজধানীর বাইরে কিংবা রাজধানীর বাইরে থেকে রাজধানীর ভেতরে দূরপাল্লার কোনো যানবাহন আমরা এখনো পর্যন্ত ঢুকতে বা বেরোতে দেখিনি। আর সকাল থেকে এই পর্যন্ত রাজধানীর আশপাশের বেশ কয়েকটি জেলা যেমন নরসিংদী, দাউদকান্দি, মুন্সিগঞ্জ এইসব এলাকার স্বল্প পাল্লার বাস আমরা চলতে দেখেছি। আর সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে র্যাব এবং পুলিশের সতর্ক অবস্থান। তারা সাম্প্রতিক সময়ের যে কোনো হরতাল, বিরোধী দলের ডাকা যে কোনো কর্মসূচিতে যেই ধরনের অবস্থান থাকে তার চাইতে অনেক বেশি পুলিশ এবং র্যাবের সদস্য মোতায়েন করা হয়েছে। তারা বিভিন্ন স্পর্শকাতর জায়গায় অবস্থান নিয়েছে এবং তাদের টহল টিমও বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে। মোটামুটি এখন পর্যন্ত এই 4 ঘন্টায় বলা যায় যে অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণ। এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতা কিংবা বিশৃঙ্খলা কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন কোনো ঘটনার খবর আমাদের কানে এখনো পর্যন্ত আসেনি। লোপা, এই ছিল এখন পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ি এবং সায়দাবাদ এলাকা থেকে অবরোধের সবশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে। ওমর, আপনাকে ধন্যবাদ আমাদেরকে যাত্রাবাড়ির অবরোধের খবর জানানোর জন্য।
এদিকে এই অবরোধকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে। সিরাজগঞ্জে শহরের জগাইর মোড়ে অবরোধ সমর্থনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছে। পুলিশ জানায় ভোর 6টার দিকে দুষ্কৃতিকারীরা শহরের মালসাপাড়া টার্মিনাল এলাকায় একটি ট্রাকে আগুন দেয়। এছাড়া পিকেটাররা রেলগেট সহ শহরের বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিলে সকাল 8:30টার দিকে শহরের জগাইর মোড়ে পুলিশের সাথে পিকেটারদের সংঘর্ষ বাধে। এতে এক পথচারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে ভোরে রাজশাহীতেও পুলিশের সঙ্গে 18 দলীয় জোটের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে সিটি মেয়র সহ অন্তত 10 জন আহত হয়েছে। 6:30টার দিকে বিএনপি ও 18 দলের নেতাকর্মীরা সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের নেতৃত্বে নগরীর রাজারহাতা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সোনাদিঘি মোড়ের কাছে আসলে পুলিশ বাধা দেয়। এ সময় নেতাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে সামনে গেলে পুলিশের সাথে পাল্টা ধাওয়া হয়। এরপর 18 দলের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে তারাও পাল্টা টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। দুপক্ষের সংঘর্ষে সিটি মেয়র সহ অন্তত 10 জন নেতাকর্মী আহত হন। বিভিন্ন স্থানে রেললাইন উপড়ে ফেলায় ঢাকা ও সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল চলাচল বন্ধ হয়ে গেছে। ময়মনসিংহের গৌরীপুরের ময়লাকান্দিতে রেলের ফিসপ্লেট তুলে ফেলায় ঢাকা থেকে মোহনগঞ্জগামী হাওড় এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন সহ 5টি বগি লাইনচ্যুত হয়ে গেছে। এর মধ্যে 3টি বগি রেল লাইনের পাশে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে 30 জন যাত্রী আহত হয়। রেলের বগি লাইনচ্যুত হয়ে পড়ায় ময়মনসিংহ নেত্রকোনা রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে রয়েছে। এছাড়া ভোরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ময়লাকান্দি এলাকায় রেলের ফিসপ্লেট খুলে ফেলায় ঢাকা থেকে মোহনগঞ্জগামী হাওড় এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন সহ খাদে পড়ে যায়। আরে ভাই পরে যান রে ভাই, এত অন্ত গেলেন না। এদিকে অবরোধের কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। অধিকাংশ ট্রেনই সময়মতো ঢাকা ছাড়তে পারছে না। যদিও ট্রেন চলাচল স্বাভাবিক বলে দাবি করেছে রেল কর্তৃপক্ষ। সকাল থেকে অল্প কিছু ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে সময়মতো ছাড়তে পারেনি। তবে তিস্তা এক্সপ্রেস, 11 সিন্দুর সহ বেশ কিছু ট্রেন সময়মতো ঢাকা ছেড়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, অবরোধের কারণে দেশের বিভিন্ন স্থানে নানা নাশকতার ঘটনা ঘটায় অনেক ট্রেন সময়মতো ঢাকায় পৌঁছাতে পারছে না। এদিকে গতরাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন কুমিল্লার সিএনজি অটোরিকশা চালক রুবেল মিয়া। চিকিৎসকরা জানিয়েছেন, রুবেলের শরীরের 23% পুড়ে গেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন দশায় দিশেহারা হয়ে পড়েছে হতদরিদ্র পরিবার। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। ব্যান্ডেজের জড়ানো শরীরে যন্ত্রণাকাতর এক নিরীহ মানুষ রুবেল মিয়া। জীবিকার তাগিদে সোমবার সন্ধ্যার পর কুমিল্লা শহরে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন তিনি। হঠাৎ করে দুর্বৃত্তদের আচমকা হামলার শিকার হন তিনি। অটোরিকশা উল্টে যাওয়ার পর তাতে আগুন দিলে মারাত্মকভাবে দগ্ধ হন রুবেল। এরপর রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। নামাই দিয়ে আইতাছে তাই আমার পরে বাড়ি মারছে, বাড়ি মারার পরে গাড়ি উল্টে গেছে। উল্টে যাওয়ার পরে মানে গাড়ি আগুন ধরে গেছে। এক লোক ফোন দিছে যে আপনার স্বামী কুচাতলী হাসপাতাল নিয়ে গেছে, গাড়িতে আগুন লাগাই, সে সব ফিরে আলেছে। গাড়ি উল্টে গেছে, গাড়ির ভিতরে আমি বাড়িতে পারতেছি না। দুর্বৃত্তদের দেয়া আগুন শুধু যে দিন এনে দিন খাওয়া এই মানুষটির শরীর পুড়িয়েছে তা নয়, সেই সাথে উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়ায় একটি পরিবারকে ফেলে দিয়েছে চরম অনিশ্চয়তার মুখে। এ অবস্থায় সামনের দিনগুলো কিভাবে পার করবেন এ নিয়ে দুশ্চিন্তার যেন শেষ নেই পরিবারের সদস্যদের। গাড়ি গেছে, গাড়ি গেছে,
আমার সংসার কি চালানোর মতন কোনো মানুষ নেই। এভাবে কেন মানুষের ক্ষতি করে, কেন করলো? এই যে আমার স্বামী আজকে এই অবস্থা হইলো, আজকে আমি এই সংসার কিভাবে দেখবো, কিভাবে আমার ছেলে মেয়ে নিয়ে চলবো? 2 মেয়ে ও 1 ছেলের জনক রুবেলের বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানার বানারসোয়া বাজারে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। আবারও অবরোধের খবর। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের রিপোর্টার কামরুজ্জামান মামুন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, অবরোধের কি অবস্থা দেখছেন? ধন্যবাদ লোপা। 18 দলের ডাকা টানা 48 ঘন্টা অবরোধের সকাল থেকে আমি আছি কমলাপুর রেল স্টেশনে, এবং এখানে আমি সকাল থেকে এসে যেমনটি দেখেছি অধিকাংশ ট্রেনই সময় মতো ছেড়ে গেছে। আর কিছু ট্রেন যেগুলো সময় মতো ঢাকার বাইরে থেকে স্টেশনে না আসার কারণে আবার এখান থেকে পুনরায় সঠিক সময়ে ছেড়ে যায়নি বলে অভিযোগ করেছেন কিছু যাত্রীরা। এই মুহূর্তে আমার সাথে আছেন এই কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার খায়রুল বশির। এখন কথা বলবো তার সাথে। আচ্ছা খায়রুল বশির, আপনি আমাকে একটু বলবেন যে কিছু যাত্রী যে আমাকে অভিযোগ করছে যে সময় মতো ট্রেন তারা পাচ্ছেন না, সময় মতো ট্রেন ছেড়ে যাচ্ছে না, তারা ভোগান্তিতে আছেন, এই ব্যাপারটা নিয়ে কি বলছেন? যে অবরোধের শুরু থেকে আজ সকাল থেকে আমি কিছু ট্রেন ছাড়তে দেখেছি, আপনার বক্তব্য কি? আপনি ধন্যবাদ। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে বিগত হরতালের মতোই এই হরতালে রেলে কোনো প্রভাব ফেলতে পারেনি। আমার এখান থেকে সমস্ত ট্রেন যেটা শিডিউল সব বেড়ে গেছে এবং আমার আসছে এবং সর্বদূর ট্রেনগুলো চলাচল করছে। শুধুমাত্র গতকালে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল এখন সবাই জানেন, ওই বিলম্বের কারণে ট্রেনগুলো বিলম্ব হচ্ছে আমার শিডিউলের ট্রেনে, শুধু ঢাকা চিটাগংয়ের ট্রেনগুলো, অন্য কোনো ট্রেন না, সমস্ত ট্রেন চলছে এবং আশা করি ট্রেনগুলো চলাচল শুরু হয়ে গেছে, যাতে বিলম্বতা বাতিল দুর্ভোগ হচ্ছে লোক পাবে। তার মানে আমি কি এখন বলতে পারবো যে সিলেট এবং চিটাগং রুটে যে ট্রেন যোগাযোগ এটা একদম স্বাভাবিক অবস্থায় আছে? হ্যাঁ, সবচেয়ে স্বাভাবিক অবস্থা আছে এবং স্বাভাবিক চলাচল করছে, কোনো সমস্যা নেই এখানে। যেমনটি খায়রুল বশির আমাদেরকে বলছিলেন যে ট্রেন চলাচল এখন সারা দেশে মোটামুটি স্বাভাবিক অবস্থাতে আছে। তো এই ছিল আমার কাছে থাকা কমলাপুর রেল স্টেশন থেকে এখনকার সর্বশেষ খবর। ফিরছি স্টুডিওতে। মামুন, আপনাকে ধন্যবাদ আমাদেরকে কমলাপুর রেলওয়ে স্টেশনের অবরোধের খবর জানানোর জন্য। দর্শক, রাজধানী বঙ্গবন্ধু এভিনিউতে সকাল থেকে 18 দলের অবরোধ প্রতিরোধে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। সেখানে আছেন আমাদের রিপোর্টার শাহালি জয়। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ লোপা। আপনি জানেন যে আজ বিরোধী দল যে 48 ঘন্টা লাগাতার অবরোধ ডেকেছে, সেই অবরোধের মধ্যে আমি এখন রয়েছি বঙ্গবন্ধু 23 বঙ্গবন্ধু এভিনিউতে, যেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। আজ সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে এসে জড়ো হচ্ছেন এবং খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা, আপনি জানেন যে গতকাল নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে এবং এই তফসিল ঘোষণা করার পর থেকে কিন্তু আমরা এখানে একটি উৎসবমুখর পরিবেশ দেখতে পেয়েছি এবং আমরা দেখছি যে ছোট ছোট মিছিল দেখতে পাচ্ছি এবং আমরা জানি যে আজ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল হবে নির্বাচনী তফসিল ঘোষণা করায় এবং বিরোধী দল যে অবরোধ ডেকেছে সেই অবরোধের প্রতিবাদও জানানো হবে এই 23 বঙ্গবন্ধু এভিনিউ থেকে। তো লোপা, এই মুহূর্তে আমরা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের তেমন একটা না দেখতে পেলাম। আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। মায়া ভাই, আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আজ 48 ঘন্টা অবরোধ ডেকেছে বিরোধী দল, এই অবরোধের প্রতিবাদে আপনাদের অবস্থান কি? আসলে অবরোধের প্রতিবাদে তো আমাদের কিছু করার নাই, আমরা করবো না। আমাদের কাজ হলো, কালকে তফসিল ঘোষণা হয়েছে, 5ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। সেই সংসদ নির্বাচন সুষ্ঠু অবাধ হওয়ার জন্য আমরা ইতিমধ্যে কালকে রাত্রে কাজ শুরু করেছি। আমরা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই। সেই নির্বাচনে জনগণের ভোটের মধ্য দিয়ে নৌকা জয়লাভ করবে, সে বিশ্বাস নিয়েই আমরা রাজপথে নেমে এসেছি। আর যারা সন্ত্রাস করে, মানুষ হত্যা করে ক্ষমতা যেতে চায় বা নির্বাচনে বানচাল করবে, তাকে জনগণই প্রতিহত করবে, জনগণ তার সাথে নেই। বোমাবাজি করে দেশ তারা কে কোন ক্ষমতা দিতে পারে নাই, খালেদা জিয়ার স্বপ্ন সফল হবে না। ধন্যবাদ। লোপা, আপনি যেমনটি শুনছিলেন যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলছিলেন যে তফসিল ঘোষণার পর থেকে কিন্তু আওয়ামী লীগের নির্বাচনী কর্মকাণ্ড শুরু হয়ে গেছে এবং সেই অনুপাতেই তারা এখন কাজ করছেন এবং বিরোধী দল যে এই নির্বাচনকে প্রত্যাখ্যান করে, তফসিলকে প্রত্যাখ্যান করে যেই অবরোধ কর্মসূচি দিয়েছেন তারও প্রতিবাদ করছেন তারা। তো লোপা, এই ছিল বঙ্গবন্ধু, এই ছিল আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন যে 18 দলের অবরোধ প্রতিরোধে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে এবং সেখানকার খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার শাহালি জয়।
18 দলীয় জোটের অবরোধ দমন করতে সরকার নির্মম নিপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তফসিল ঘোষণার পর জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছে বলে দাবি করেন রিজভী। নির্মম নির্দয় নিষ্ঠুরতায় তারা অবরোধ কর্মসূচিকে দমন করার জন্য তারা প্রক্রিয়া চালাচ্ছেন। একতরফা তফসিল ঘোষণার কারণে যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়েছে, আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবেই যে প্রত্যাখ্যানের যে প্রতিবাদ মিছিল করেছেন, তখন থেকেই শুরু হয়েছে সরকারের নির্মম নিপীড়ন নির্যাতন। নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণা দেশকে তারা আবারও সহিংসতার দিকে ঠেলে দিয়েছেন। সময় সংবাদে আরো থাকছে, নগরীতে দিন দিনই বাড়ছে মুটিয়ে যাওয়া মানুষের সংখ্যা। কায়িক শ্রম কমা ছাড়াও ফাস্টফুডকে দায়ী করছেন চিকিৎসকরা। তফসিল ঘোষণার পর নির্বাচনকে প্রভাবিত করতে পারে এমন কোনো নিয়মিত কাজও করতে পারবেন না সরকারের বর্তমান মন্ত্রী পরিষদের সদস্যরা। নিজেদের নৈতিক অবস্থান থেকেও মন্ত্রীদের দলীয় কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। এছাড়া মন্ত্রীদের কার্যক্রম নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনকে প্রয়োজনে কঠোর হওয়ার পরামর্শ দেন তারা। এহসান জুয়েলের রিপোর্ট। নির্বাচনকে সামনে রেখে মন্ত্রিসভা পুনর্গঠন করার পর থেকে বর্তমান মন্ত্রীদের কর্মপরিধি নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়। এমনকি মন্ত্রিসভার অনেক সদস্য নিজের দায়িত্ব নিয়ে সংশয়ে ছিলেন। এই অবস্থায় পে কমিশন গঠন, টিকফার মতো চুক্তি স্বাক্ষরের পক্ষে বিপক্ষেও রয়েছে নানা মত। তবে সরকারের দুই সাবেক মন্ত্রী পরিষদ সচিব বলছেন, তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পর এখন থেকে নির্বাচনকে প্রভাবিত করতে পারে এমন কোনো নিয়মিত কাজ থেকেও বিরত থাকতে হবে মন্ত্রীদের। কার্যপরিধি সম্পর্কে এটা সুনির্দিষ্টভাবে সংবিধান বা রুলস অফ বিজনেসের মধ্যে কোনো নির্দিষ্ট করা নাই যে নির্বাচনের সময় এটুকু করতে পারবেন, এটুকু করতে পারবেন না। রুটিন কাজই হোক আর সেটা নীতি নির্ধারণীমূলকই হোক, কোনো কাজই করতে পারবেন না যেটা নির্বাচনকে প্রভাবান্বিত করতে পারে। পে কমিশন, টিপকার সম্বন্ধ, এটাতে যদি নির্বাচনের উপরে কোনো প্রভাব ফেলতে পারে, নির্বাচনী দলগুলি এ সম্বন্ধে অভিযোগ করতে পারে নির্বাচন কমিশনের কাছে। তারা বলছেন, মন্ত্রীরা নির্বাচনী আচরণবিধির বাইরে কোনো কাজ করলে আগামী নির্বাচনে তাদের প্রার্থিতাও বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। তবে নৈতিকতার কারণেই মন্ত্রীরা দলীয় কার্যক্রম থেকে দূরে থাকা উচিত বলে মনে করেন ডক্টর আকবর আলী খান। নৈতিকতার দিক থেকে তাদের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না যেটা পরবর্তী সরকার এসে অস্বীকার করবে। সুযোগ সুবিধা যদি ব্যবহার করেন তাহলে আচরণবিধি ভঙ্গের হবে এবং সেই আচরণবিধি গুরুতর ভঙ্গ করার জন্য কারো প্রার্থীপদ বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশন রাখে। তফসিল ঘোষণা করলে যেটা হয়, নির্বাচন কমিশন আইনগত ব্যবস্থা নিতে পারে। আর তফসিল ঘোষণার আগে যদি হয় তাহলে নির্বাচন কমিশন প্রশাসনিক ব্যবস্থা নিতে পারবে। সরকারের বর্তমান নাম যাই হোক না কেন, নির্বাচনের আগের 90 দিন যে সরকার দায়িত্ব পালন করবে তাদের নির্বাচনকালীন সরকারের ভূমিকায় নিতে হবে বলে মনে করেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের কালিয়াকৈরে একটি সিনেমা হলে আগুনে পুড়ে গেছে মেশিন ও আসবাবপত্র। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, সকাল 6:30টার দিকে সাগর সিনেমা হলের দোতলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো হলে ছড়িয়ে পড়লে হলের মেশিন ও আসবাবপত্র পুড়ে যায়। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে 1 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। নাগরিক জীবনে খাদ্যাভ্যাস বদলে যাওয়া এবং শারীরিক পরিশ্রম কমাতে বাড়ছে মুটিয়ে যাওয়া মানুষের সংখ্যা। শিশু কিশোর থেকে শুরু করে বয়স্কদের মাঝেও দেখা দিচ্ছে এই সমস্যা। চিকিৎসকরা বলছেন, অতি নাগরিক ব্যস্ততায় ফাস্টফুডের দিকে ঝোঁক বাড়ছে মানুষের, যার ফলে মুটিয়ে যাওয়া একটি প্রকট স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়াচ্ছে শহুরে লোকদের জন্য। কামরুল হাসানের প্রতিবেদন। অতিরিক্ত ব্যস্ততার কারণে যেখানে নিজের জন্য খানিকটা সময় বের করা নিতান্তই কষ্টকর, সেখানে বাসায় খাবার তৈরি করার চিন্তা করেন না অনেকে। তাই ঝটপট খাবারের জন্য সবার প্রথম পছন্দ ফাস্টফুড।
এছাড়া বিশ্বায়নের প্রভাবেও এ জাতীয় খাবারের দিকে ঝুঁকছে মানুষ। অনেকে আবার এসব খাবারের প্রতি আসক্তও হয়ে পড়ছেন। ফাস্টফুডের বিভিন্ন আইটেমকে মজাদার করতে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করা হয় চর্বিযুক্ত দ্রব্য। পুষ্টিবিদদের মতে শহুরে লোকজনের মুটিয়ে যাওয়ার পেছনে এমন খাদ্যাভ্যাস একটি বড় কারণ। কার্বোহাইড্রেট থেকে আমাদের 55 to 60% আপনার খাদ্য শক্তি বা ক্যালোরি আসা উচিত, এবং প্রোটিন থেকে 12-13% আসা উচিত, এবং বাকিটা ফ্যাট থেকে আসা উচিত। আমরা কিন্তু ঠিক ওইভাবে ব্যালেন্স খাবার ঠিক মতো খেতে পারছি না বা খাচ্ছি না। ফাস্টফুডে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, যেটা স্বাদের অনুভূতিটাকে বাড়ায়, যার ফলে ফাস্টফুড গ্রহণ বেড়ে গেছে এবং যেটা ওবেসিটির কারণ হিসেবে দেখা দিচ্ছে। শুধু খাদ্যাভ্যাস নয়, নিয়মমতো শারীরিক পরিশ্রম না করাকেও এক্ষেত্রে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। ঢাকা শহরে এখন ঠিক ব্যায়াম করা প্রায় সম্ভব হচ্ছে না মানুষের পক্ষে। তার ভিতরে একটা যেমন হচ্ছে যে ব্যায়ামের জায়গা কোথায় আসলে, তারপরে সময় বা কোথায় আমাদের। আগের দিনের ছেলেমেয়েরা যতটা খেলাধুলা করত, এখনকার ছেলে মেয়েদের কিন্তু খেলাধুলা করে না, অথবা খেলাধুলা করার কোনো স্কোপও তাদের নাই। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে ঢাকায় গত 2 দশকে মুটিয়ে যাওয়া মানুষের সংখ্যা বেড়েছে অন্তত 5 গুণ। এক্ষেত্রে বেশি ভুগছে সচ্ছল পরিবারের 9 থেকে 15 বছর বয়সী শিশুরা। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। আবারও অবরোধের খবর। দর্শক, এই মুহূর্তে রাজধানীর গাবতলী এলাকায় আছেন আমাদের রিপোর্টার দেবাশিস রায়। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। 18 দলীয় জোটের ডাকা যে হরতাল বা যে অবরোধ চলছে, সেই অবরোধের প্রথম দিন আজকে চলছে, এবং এই প্রথম দিনে আমরা এখন আছি আমিন বাজারে, এবং মা বোনদের ইজ্জত নিয়ে করছে তারা খেলা। ধন্যবাদ লোপা। আমরা এখন দাঁড়িয়ে আছি রাজধানীর আমিন বাজারে। 18 দলীয় জোটের ডাকা যে অবরোধ, সে অবরোধের প্রথম দিন চলছে আজকে, এবং এই আমিন বাজারে কিছুক্ষণ পূর্বে এখানকার স্থানীয় ছাত্রদল এবং যুব দলের কর্মীরা একটি মিছিল বের করে, এবং সেই মিছিল থেকে তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এখানে প্রচুর পরিমাণে আপনি দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর পরিমাণে লোকজন এখানে রাস্তা অবরোধ করে রেখেছে হরতাল সমর্থকরা, এবং পাশাপাশি এখানে আরো দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রচুর উপস্থিতি রয়েছে, এবং সঙ্গে সঙ্গে এখানে বিজিবি, র্যাব এবং পুলিশ এদের যৌথভাবে তাদের অবস্থান এখানে নিশ্চিত করেছে। এবং কিছু পূর্বে, এখন থেকে ঠিক 10 থেকে 15 মিনিট আগে, এখানে বিএনপি নেতা আমানের নেতৃত্বে এখানে একটি মিছিল বের হয়। সেই মিছিল থেকে তারা সমবেত হয়, এবং সেই সমবেত অবস্থা থেকে তারা স্লোগান দিতে থাকে, সরকার বিরোধী নানা ধরনের স্লোগান তারা এখান থেকে দিয়েছে। এবং পুরো রাস্তাটি এখানে, অর্থাৎ গাবতলী থেকে আমিনবাজার হয়ে যে রাস্তাটি বের হয়ে গেছে, সেই রাস্তাটি পুরোটি কিন্তু তারা অবরোধ করে রেখেছে। এখন এই মুহূর্তে এখানকার পরিস্থিতি হচ্ছে যে এখান থেকে কোনো ধরনের কোনো যানবাহন, এমনকি গণপরিবহন পর্যন্ত চলাফেরা এখান থেকে করছে না। পাশাপাশি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে আমার সামনে যে এলাকাটি আপনি দেখতে পাচ্ছেন, সেই এলাকাটিতে কিন্তু এখন পর্যন্ত কর্মী সমর্থকরা সমবেত হয়ে আছেন, রাস্তা অবরোধ করে আছেন, এবং এখানে কোনো ধরনের কোনো যানবাহন এখন পর্যন্ত চলছে না। দেবাশিস, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা গাবতলী এলাকার অবরোধের খবর জানলাম আমাদের রিপোর্টার দেবাশিস রায়ের কাছ থেকে। এবার রাজশাহীর খবর জেনে নেব। ভোরের দিকে ছাত্র শিবিরের নেতাকর্মীরা মহাসড়কে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করে। এছাড়া নগরীর সোনাদিঘি এলাকায় পুলিশের সাথে বিএনপি কর্মীদের সংঘর্ষ হয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজশাহীর সাগরপাড়া এলাকায় আছেন আমাদের রিপোর্টার মেহেরুল সুজন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সকাল থেকেই বিক্ষিপ্ত সংঘর্ষ এবং রাজপথে অবস্থানের মধ্য দিয়ে রাজশাহীতে 18 দলের যে 48 ঘন্টার অবরোধ, তার প্রথম দিন অতিবাহিত হচ্ছে। সকাল থেকে যে বিক্ষিপ্ত সংঘর্ষগুলো হয়েছে, তার সর্বশেষটি ঘটেছে সকাল 9:30টার দিকে নগরীর বাইরে কাটাখালী বাজার এলাকায়। সেখানে 18 দলের নেতা রায়হানুল আলম রায়হানের নেতৃত্বে 18 দলের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে রাজপথে অবস্থান নেয়, এবং সে সময় পুলিশ তাদেরকে টিয়ার সেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়, এবং পরে সেখান থেকে পুলিশ 2 জন বিএনপি কর্মীকে আটক করেছে রাজপথে অবস্থানের কারণে। এর আগে কিন্তু ভোর 6:30টার পর থেকেই নগরীর সোনাদিঘি মোড় এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে 18 দলীয় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়ে যায়, এবং প্রায় আধা ঘন্টা ব্যাপী সোনাদিঘি মোড়, মালোপাড়া, সাহেববাজার, 0 পয়েন্ট এবং গণকপাড়া সহ আশপাশের এলাকায় আধা ঘন্টা ধরে এই সংঘর্ষ চলে। এর আগে ভোর 5:30টার দিকে নগরীর খড়খড়ি বাইপাস এলাকায়, সেখানে ছাত্র শিবিরের নেতাকর্মীরা 18 দলের এই অবরোধের সমর্থনে মহাসড়কের উপর আগুন ধরিয়ে দিয়ে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে। তো এই বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া এখন পর্যন্ত কিন্তু রাজশাহীর পরিস্থিতি স্বাভাবিক বা শান্ত রয়েছে।
যান চলাচল বলতে রাজশাহীতে বাস চলাচল বন্ধ রয়েছে, ট্রেন চলাচল সকাল থেকে আমরা স্বাভাবিক দেখতে পেয়েছি। নগরীতে দোকানপাটগুলো খোলা রয়েছে, রিক্সা এবং অটোরিকশা চলাচল সকাল থেকে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে। তো সব মিলিয়ে এই মুহূর্তে লোপা রাজশাহীর অবস্থা এমনটাই। ধন্যবাদ সুজন। দর্শক, রাজশাহীর অবরোধের খবর জেনে নিলাম আমাদের রিপোর্টার মেহেরুল সুজনের কাছ থেকে। এদিকে সিলেটের রাস্তায় খুব বেশি যান চলাচল করছে না। এই মুহূর্তে সিলেটের জিন্দাবাজার পয়েন্ট এলাকায় আছেন আমাদের রিপোর্টার ইকরামুল কবির। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। 18 দলের ডাকা 48 ঘন্টা হরতালের এই যে 4.5 ঘন্টা অতিবাহিত হয়েছে, এই 4.5 ঘন্টার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা যা ঘটেছে তা হচ্ছে গিয়ে সিলেটের ট্রেন লাইনের আউটার সিগন্যালে বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা সেখানে গাছের গুড়ি ফেলে ট্রেন লাইনের উপরে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং আগুন জ্বালিয়ে দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তবে সকালে কালনী এবং জয়ন্তীকে এক্সপ্রেস দুটোই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এই মুহূর্তে কোনো ধরনের ট্রেন সিলেট থেকে যাচ্ছে না, কিংবা ঢাকা বা চট্টগ্রাম থেকে সিলেটের অভিমুখে কোনো ধরনের ট্রেন যাতায়াতের সময় নাই। সে কারণে তারা যদিও ট্রেন লাইনের উপরে আগুন জ্বালিয়ে গাছের গুড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, এতে কোনো ধরনের ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি। অন্যদিকে দক্ষিণ সুরমা এলাকায় নেতাকর্মীরা হুমায়ুন রশিদ স্কোয়ারে বসে বিভিন্ন জায়গায় বসে এবং অবস্থান করে কড়া পুলিশ পাহারায় সেখানে অবস্থান নিয়েছে এবং অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছে। আর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সিলেট নগরীতে বেশ কিছু রিক্সা যানবাহন চলাচল করছে, রিক্সা, হালকা অটোরিক্সা, মাঝে মাঝে সিএনজি চলাচল করছে। তবে দূরপাল্লার কোনো ধরনের যান চলাচল করছে না, কিংবা অভ্যন্তরীণ রুটে যে গণপরিবহনগুলো আছে সেই গণপরিবহনগুলো বা ব্যক্তিগত গাড়িগুলো চলাচল করছে না। অন্যদিকে দোকানপাটগুলো যথাসময়ে খুলেছে, বাজারহাটগুলো যথাসময় চলছে। আর দূরপাল্লার যে সমস্ত গাড়ি গতকালকে ছেড়ে এসেছে নাইট কোচগুলো, সেই নাইট কোচগুলো আজকে সকালে নিরাপদে সিলেটে পৌঁছে গেছে এবং চট্টগ্রাম এবং ঢাকা থেকে যে ট্রেনগুলো ছেড়ে এসেছিল সেগুলো সকালে পৌঁছে গেছে, উপবন সকালে পৌঁছে গেছে। এই ছিল সিলেটের সর্বশেষ পরিস্থিতি। তবে আরেকটা জিনিস বলে রাখছি, সিলেটের জনগণের জানমাল নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমাকে এসএমপি থেকে জানানো হয়েছে যে 1200 পুলিশের এই সিলেট নগরীতে মোতায়েন রয়েছে। পাশাপাশি রয়েছে এপিবিএন, র্যাব এবং 2 প্লাটুন বিজিবি বিভিন্ন পয়েন্টগুলোকে সতর্ক অবস্থায় রয়েছে। সাথে রয়েছে সাজোয়া যানগুলো, সাজোয়া বাহিনী যে পুলিশের যে সাজোয়া যান, সেই সাজোয়া যান বিভিন্ন পয়েন্টে বারবার মোতায়েন রয়েছে। ইকরামুল কবির, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সিলেটের অবরোধের খবর জানানোর জন্য। চলে যাচ্ছে পরের খবরে। যারা সন্ত্রাস করে, মানুষ হত্যা করে ক্ষমতায় যেতে চায়, তাদের স্বপ্ন পূরণ হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সকালে বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে বিরোধী জোটের অবরোধের প্রতিবাদে অবস্থানের সময় তিনি এ মন্তব্য করেন। আসলে অবরোধের প্রতিবাদে তো আমাদের কিছু করার নাই, আমরা করব না। আমরা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই। সেই নির্বাচনে জনগণের ভোটের মধ্য দিয়ে নৌকায় জয়লাভ করবে। বোমাবাজি করে দেশ তারা কে কোন ক্ষমতা দিতে পারে নাই, খালেদা জিয়ার স্বপ্ন সফল হবে না। অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি টিকফা স্বাক্ষর করেছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিডি নিউজ জানায়, বাংলাদেশ সময় রাত 9:15টার দিকে ওয়াশিংটনে এই চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশের পক্ষে বাণিজ্য মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের পক্ষে ইউএসটিআর ইউনাইটেড স্টেট ট্রেড রিপ্রেজেন্টেটিভ প্রতি বছরে কমপক্ষে একবার বৈঠকে বসবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে, এই চুক্তি হলে বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ এবং মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়বে। বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতাল ও অবরোধের কারণে চট্টগ্রামে রেল ও সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকালে নগরীর নূর আহমদ সড়কের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে। এ সময় পুলিশ বাধা দিলে নেতাকর্মীরা আলমাস সিনেমা হলের সামনে সমাবেশ করে। এদিকে অবরোধের কারণে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো ট্রেন ছেড়ে যায়নি। নাশকতার আশঙ্কায় গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে সকালে পটুয়াখালীতে ঢাকা কুয়াকাটা মহাসড়কে গাছের গুড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধ করেছে বিএনপির নেতাকর্মীরা। সকালে তেলিখালী ব্রিজের কাছে গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন দেয় অবরোধকারীরা। এ সময় ঢাকা থেকে কুয়াকাটাগামী সৌদিয়া পরিবহনে ভাঙচুর চালায় তারা। এদিকে সকালে ঢাকা থেকে পটুয়াখালীতে 2টি লঞ্চ এসে পৌঁছেছে।
দর্শক, এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চলছে 18 দলের সড়ক, নৌ ও রেল পথ অবরোধ। বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ, একজন নিহত। রেললাইন উপড়ে ফেলায় ঢাকা ও সিলেটের সঙ্গে চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ। ঢাকা মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন আগুনে পুড়ে যাওয়া কুমিল্লার সিএনজি অটোরিকশা চালক রুবেল মিয়া। তফসিল ঘোষণা করায় মন্ত্রীদের দলীয় কর্মসূচি থেকে বিরত থাকার তাগিদ জনপ্রশাসন বিশেষজ্ঞদের। এবং অবশেষে যুক্তরাষ্ট্রের সাথে টিকফা চুক্তি সই। মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ার আশাবাদ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।